বাংলাদেশে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, আমরা দেখলাম কিভাবে ধ্বংস করা হলো। আমরা দেখলাম যে যারা প্রতিবাদ করছেন তাদেরও অভিযোগ উঠছে, টুটি টিপে ধরা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ভেসে আসছে যেগুলো যথেষ্ট চিন্তাজনক। একজন মহিলা, তিনি বোধহয় শেখ মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিবাদ করেছিলেন, তাকে কিভাবে নিগ্রহের শিকার হতে হলো সেই ছবি দেখে সত্যি সত্যি নিন্দার কোনো ভাষা বলে শেষ করা যায় না। কোন পথে চলেছে বাংলাদেশ, কোন দিকে যেতে চলেছে আমাদের সম্পর্ক, এবং আগামীতে আমরা কিভাবে দেখবো বাংলাদেশকে, সে দেশের অর্থনীতি সমস্ত দিক থেকে সে দেশের সাধারণ মানুষ কি অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। সৌম্যদা, শুরুতে আপনার কাছে আসি। আমরা অগাস্টের পর দেখেছিলাম যে অগাস্টে যে আন্দোলন হলো, তারপর দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে অনেক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। তারপর একটা পরিস্থিতি চলছিল, এই 4-5 মাস 6 মাস পর আবার এই ধরনের পরিস্থিতি আবার শুরু হওয়ার পেছনে কারণ কি? এতটা রোষ মানুষের মধ্যে হঠাৎ এটা এভাবে দেখা যাচ্ছে কেন? 5, 6, 7 অগস্ট যা ঘটে গিয়েছে বাংলাদেশে, সেটা তো সম্পূর্ণ অভূতপূর্ব এরকম ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। একটা সরকারহীনতা, আইন শৃঙ্খলার কিছু না থাকা, কোনো রকম শাসন না থাকা, যার ফলে যেটা হয়েছে, এবং সেটাকে বাংলাদেশে কেউ কেউ যদি সেটাকে বিপ্লব বলেন, কেউ কেউ যদি গণ অভ্যুত্থান বলেন, যাই বলুন না কেন, সেই সময়টা একটা অরাজক অবস্থা ছিল। কিন্তু তারপরে গত 6 মাস ধরে বিক্ষিপ্তভাবে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছে, নানান ধরনের বিক্ষোভ মিছিল সেগুলোকে দমন করা হয়েছে। তারপরে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষার ভার যাদের হাতে থাকে সেই পুলিশটাকে কমপ্লিটলি ডিফাঙ্ক করে দেওয়া হয়েছে, তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে গুড়িয়ে চুরচুর করে দেওয়া হয়েছে, মনোবল তলানিতে গিয়ে ঠেকেছে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে 450-র ওপরে যে যতগুলো থানা আছে, এই প্রত্যেকটা থানা কিন্তু 100% ফাংশনাল এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এই 6 মাস কেটে যাওয়া সত্ত্বেও। এখন প্রশ্ন হচ্ছে যে 6 মাস ধরে মোটামুটি ভাবে যে অবস্থাটা চলছিল, হঠাৎ এই 2 দিন আগে এই ঘটনাগুলো কেন ঘটলো? তার একটা ব্যাখ্যা, খুব সরলীকৃত একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে যে শেখ হাসিনার একটি বিবৃতি, একটি বক্তৃতা, একটি ভাষণ, সেই ভাষণটা নাকি ঘৃতাহুতি দিয়েছে। এতদিন ধরে যেটা আপাত দৃষ্টিতে যেটা শান্ত বলে মনে করা হচ্ছিল বা একটা অর্ডার ফেরত আসছে বলে মনে করা হচ্ছিল, সেইটাতে ওই ভাষণটা, ওই বক্তৃতাটা সেটাকে ফ্লেয়ার আপ করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাই যদি হয়ে থাকে তাহলে এটা এমন নয় যে শেখ হাসিনা এই প্রথম ভারতে থেকে সামাজিক মাধ্যমে একটা বিবৃতি দিলেন, একটা ভাষণ দিলেন। এর আগে অন্তত 3খানা তিনি ভাষণ দিয়েছেন। বিভিন্নভাবে তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানান ধরনের কথা বলা হয়েছে। তখন হয়নি, এখন কেন হলো? আমি যে ব্যাখ্যাটার কথা, আমার যে ব্যাখ্যাটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বিভিন্নভাবে এই গত 6 মাসে এই যে অন্তর্বর্তী সরকার যেটা রয়েছে, এই সরকারটা চূড়ান্তভাবে বিভিন্ন দিকে ব্যর্থ হয়েছে। তারা অর্থনৈতিক দিক থেকে ব্যর্থ হয়েছে, সামাজিক দিক থেকে ব্যর্থ হচ্ছে, রাজনৈতিক দিক থেকে কোনো রকম ঐক্যমত্য তারা নিয়ে আসতে পারছে না, কূটনৈতিক স্তরে তাদেরকে একটা প্রত্যেক দিন এক একটা করে তাদেরকে সেটব্যাক দেখতে হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ভারতের যে সাহচর্য, সেই সাহচর্যটা এত বছর ধরে, 15 বছর 16 বছর ধরে যেটা পেয়ে এসেছিল, সেইটা পাচ্ছে না। তার কারণ তারা ভারতকে শত্রু বলে মনে করেছে। এবং এই যে অগস্ট বিপ্লব যদি বলা হয়, এই অগস্ট বিপ্লবের মূল সুরটাই ছিল কিন্তু অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিরোধিতাকে হাওয়া দিয়ে। এবং যেহেতু সেই ভারত আজকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ফর হোয়াট এভার রিজনস, সেটা তাদের মনোপুত হতে পারে, নাও হতে পারে, তারা ডিপ্লোম্যাটিক্যালি সেটা করতে পারে, তার জন্য লড়াইটা কূটনৈতিক স্তরে করতে হবে অবশ্যই। কারণ জবরদস্তি তো কিছু করা যাবে না। যে এগ্রিমেন্টের কথা বলছে প্রত্যর্পণ চুক্তি, এক্সট্রাডিশন অ্যাক্ট, সেই এক্সট্রাডিশন অ্যাক্টের ভেতরে এমন ধরনের ধারা তারা রেখে দিয়েছে, সেটাতে হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা ভারতের নেই। এবং হাসিনা যে কাজটা করছেন সেটা তিনি সোশ্যাল মিডিয়ার মারফত বলছেন, যার উপরে কোনো কন্ট্রোল ভারত সরকারের সেই অর্থে নেই। ভারত বড়জোর তাকে বলতে পারে, কারণ আশ্রিতকে বলতে পারে যে আপনি কোনো রকম ভাবে রাজনৈতিক আন্দোলন করবেন না, কিন্তু তিনি রাজনৈতিক আন্দোলন করছেন না। তিনি যা করছেন, তিনি একটা বিবৃতি দিচ্ছেন, তিনি একটা ভাষণ দিচ্ছেন, এবং সোশ্যাল মিডিয়াতে সেই ভাষণটা হচ্ছে।
তাহলে এই যে অবস্থাটা হলো, এই যে 32 ধানমন্ডি, সেটা তো ওই 5, 6, 7 আগস্টই ভেঙে দেওয়া হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল। তারপরে যে কাঠামোটা ছিল সেই কাঠামোটা ভেঙে দেওয়া, চতুর্দিকে এই আজকেই দেখলাম আমাদের বন্ধু, ইনফ্যাক্ট আমরা যে স্কুলের থেকে একসঙ্গে পড়েছি, একই সঙ্গে না, যে স্কুল থেকে পাশ করেছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানকারই ছাত্র লিটন, যিনি রাজশাহীর যিনি মেয়র, তার পরিত্যক্ত বাড়ি আগেই লুটপাট হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এখন সেগুলো পুরো ভেঙে দেওয়া হচ্ছে এইরকম ধরনের, এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই সমস্ত ভাঙচুর চলছে। এই ভাঙচুরটা আমার ব্যাখ্যায় এই যে সার্বিক ব্যর্থতা, গত 6 মাসে যে সরকার ওখানে রয়েছে সেই সরকারের সার্বিক ব্যর্থতা, মানুষের বিন্দুমাত্র কোনো সুরাহা দিতে না পারা, বিভিন্ন দিক থেকে অসন্তোষ, দেশের ভেতরে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মানুষের, বিভিন্ন পেশার লোকেদের যে অসন্তোষ, যে দাবি দাওয়া, বিক্ষোভ যেগুলো প্রদর্শিত হচ্ছে, তার মোকাবিলা করতে না পারা, এবং কোনো রকম সাশ্রয় দিতে পারা, কোনো রকম নিশ্চিন্ততা দিতে না পারা যে আগামী দিনে আমরা এই জায়গায় পৌঁছবো, আগামী দিনে আমরা এই করছি, এবং যে কাজগুলো তারা করার চেষ্টা করছে বা বলছে তারা করছে, তার আইনগত বা সাংবিধানিক বৈধতা তাদের কতটা আছে, এই নিয়েও প্রশ্ন উঠছে। এর ফলে যে সার্বিকভাবে চতুর্দিক থেকে যে জেরবার হাল যেটা সরকারের, সেইখান থেকে নজর ঘোরানো, এবং সব থেকে বড় যে শত্রু তারা খাড়া করেছে সামনে, যে ভারত এবং হাসিনা, সেই দিকে এই এন্টায়ার অ্যাঙ্গারটাকে ধাবিত করে দিলে তারা দে গেট সাম রেসপাইট ফ্রম দ্য বার্নিং সিচুয়েশন, বার্নিং প্রবলেমস। 1 নম্বর এটা করা। 2 নম্বর করা হচ্ছে যে দেশের অভ্যন্তর থেকে যে দাবিটা উঠছে অতি দ্রুত নির্বাচনে যাওয়ার, যেটা বিএনপি করছে, এবং স্বাভাবিকভাবেই ছাত্র সমাজ যেটাকে সায় দিতে পারছে না, এবং জামাত তারা বলে দিয়েছে যে তারা ইলেকশন কবে হবে বা না হবে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা তাদের মতন তারা কাজ করছে, তাদের মতন তারা শাখা প্রশাখা বিস্তার করে চলেছে। কিন্তু এই যে রাজনৈতিকভাবে যে বিরোধিতা আসছে, বিশেষ করে সব থেকে বড় রাজনৈতিক দল এখন বিদ্যমান যে রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির কাছ থেকে যে দাবিটা উঠছে এবং যে বিরোধিতাটা এই সরকারকে করতে হচ্ছে, সেইখানটাতে যদি এই রকম ধরনের ঘটনা ঘটিয়ে ইলেকশনের বা সম্ভাবনা বা দেশের একটা সুস্থিতি বিরাজ করছে সেটা বোঝাবার সম্ভাবনা আরো কিছুদিন পিছিয়ে দেওয়া যায়, যাতে ছাত্ররা আরো কিছুটা বাড়তি সময় পায় তাদেরকে সংগঠিত করার, তারা রাজনৈতিক দল করবে, তারা জানিয়ে দিয়েছে, ঘোষণা করেছে, কবে কিভাবে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। সুতরাং এই সমস্ত কিছু আরো সময় পেতে, আরো ইলেকশনটাকে আরো পিছিয়ে দিতে, এবং সাধারণভাবে সার্বিকভাবে যে মানুষের সুরাহা দিতে পারছে না, মানুষকে নিশ্চয়তা দিতে পারছে না, সেখান থেকে চোখ ফেরাতে এই জিনিসটা করা হয়েছে। না হলে এটা করার এমনিতে কোনো কারণ নেই। এবং আমরা দেখলাম কি, আমরা যা করেছি, যা শুনেছি, যা বিভিন্ন সূত্র থেকে যা জানতে পাচ্ছি, যে পুলিশ তো নেই, কিন্তু আর্মির কনভয় সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু তারা কোনো বন্দোবস্ত নেয়নি, তারা কোনো ব্যবস্থা নেয়নি। এবং আজকে আমরা দেখছি যে অন্যতম আহ্বায়ক, একজন সমন্বয়ক মাহফুজ আলম, তিনি বলছেন যে থামতে হবে, আমাদেরকে কাজ করতে দিতে হবে, আমাদেরকে গড়তে দিতে হবে। আর বাবা, থামতেই যদি হবে তাদেরকে এগিয়ে আসতে বলা হলো কেন? এই প্রশ্নগুলো তো ওঠা উচিত। এই প্রশ্নগুলো উঠছে কি উঠছে না, এগুলো মানে বেসিক ব্যাপারটা হচ্ছে নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা তারা করছে, সরকার করছে, এবং তার জন্য এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যাতে মানুষের নজর ওই দিকে ঘুরে যায়। আবার বেশ কিছুদিন এই নিয়ে তর্ক বিতর্ক চলে, নির্বাচনটাকে আরো কিছুটা পিছিয়ে দেওয়া যায়। আমার ব্যাখ্যা হচ্ছে এইরকমই। সোফিয়া। সুবিধা